যে কলমের এককালিতে পুরো জেলার ভাগ্য বদলে যেত, আজ সেই কলম একটি ফাইলে দস্তখত করার সময় থরথর করে কাঁপছিল। নিয়তির খেলা দেখুন। যে মহিলা আজ হাজার হাজার মানুষকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার চেয়ারে বসেছিলেন, তিনি নিজেই নিজের আদালতে সবচেয়ে বড় আসামি হয়ে দাঁড়িয়েছিলেন। বাইরে মেঘের গর্জন ছিল, আর ভেতরে তার বুকে স্মৃতির এক এমন তুফান উঠছিল যা গত ১০ বছরের নীরবতাকে এক পলকে চুরমার করে দিয়েছিল। শহরের কোলাহল থেকে অনেক দূরে চন্দনপুর গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখানে পাকা রাস্তাও দম ভেঙে দেয়, সেখানে এক জরাজীর্ণ ভেঙে পড়া কুঁড়েঘর দাঁড়িয়েছিল। সেই কুঁড়েঘরটি দেখে মনে হতো যেন সময়ের নিষ্ঠুর চাকা তাকে পিষে সেখানেই ফেলে রেখে গিয়েছে। দেওয়াল থেকে মাটির স্তর খসে পড়েছিল। ইটগুলো এমনভাবে উঁকি দিচ্ছিল যেন কোনো বৃদ্ধ শরীরের পাঁজর। চাল জায়গায় জায়গায় পচে গিয়েছিল, এবং যখনই আষাঢ়ের বৃষ্টি হতো, জল বাইরে থেকে বেশি কুঁড়েঘরের ভেতরেই ঝরত। সেই জনশূন্য বিষণ্ন ঝুপড়িতে এক বৃদ্ধ ব্যক্তি থাকতেন, যার নাম ছিল দীননাথ। তার বয়স ৭৫ বছরের আশেপাশে হবে। শরীরের মাংস শুকিয়ে হাড়ের সাথে লেপ্টে গিয়েছিল। কোমর সময়ের ভারে নুয়ে দুমড়ে গিয়েছিল, এবং চোখে ছানির এমন জাল ছিল যা দুনিয়ার রঙগুলোকে ঝাপসা করে দিয়েছিল। কিন্তু সেই বৃদ্ধ চোখগুলোতে যে এক চিলকায় উজ্জ্বলতা এখনও বাকি ছিল, তা ছিল প্রতীক্ষার। মুখে পড়া বলিরেখাগুলো শুধু তার বার্ধক্যের চিহ্ন নয়, বরং সেই অগণিত রাতগুলোর হিসেব ছিল যা তিনি জেগে কাটিয়েছিলেন। গ্রামের মানুষ তাকে শ্রদ্ধার সাথে দীনা বাবা বলে ডাকত, কিন্তু এখন তাকে আপন বলার মতো সম্ভবত কেউই বেঁচে ছিল না। যে সন্তানের জন্য তিনি নিজের জীবনের এক একটি মুহূর্ত উৎসর্গ করে দিয়েছিলেন, যে মেয়ের ভবিষ্যতের জন্য তিনি নিজের যৌবনকে চুল্লিতে সঁপে দিয়েছিলেন, সেই মেয়েই ১০ বছর আগে এক কালো রাত্রিতে হঠাৎ ঘর ছেড়ে চলে গিয়েছিল, এবং তারপর আর কখনো ফিরে তাকায়নি। দীননাথের জীবন এখন পূর্ণরূপে ঈশ্বরের ইচ্ছা এবং গ্রামবাসীদের দয়ার ওপর নির্ভরশীল ছিল। কখনো কোনো প্রতিবেশী দয়া করে ২টি রুটি দিয়ে যেত, তো কখনো মন্দির থেকে আসা প্রসাদ তার পেট ভরাট করে দিত। কখনো কখনো গ্রামের মানুষ পুরনো কাপড় দিয়ে দিত, যা দিয়ে তিনি নিজের শরীর ঢেকে নিতেন। তার দিনলিপি শুধু এটুকুই ছিল যে সকাল হতেই তিনি লাঠির সাহায্যে কাঁপা কদমে ঝুপড়ির বাইরে আসতেন এবং নিম গাছের নিচে পাতা নিজের পুরনো খাটিয়ায় বসে পড়তেন। হাতে তুলসীর পুরনো মালা থাকত, ঠোঁটে নিরন্তর রাম রাম জপ চলত, কিন্তু তার ঝাপসা চোখগুলো কেবল সেই ধুলোমাখা কাঁচা রাস্তার দিকে তাকিয়ে থাকত, যেখান থেকে গ্রামের পথ শহরের দিকে যায়। তার আজও ১০ বছর পরেও এই আশা ছিল যে হয়তো আজ সে ফিরবে, হয়তো আজ তার ছায়া ওই মোড়ে দেখা যাবে। কিন্তু নিয়তির পরিহাস দেখুন। তিনি কি জানতেন যে তার মেয়ে ফিরবে ঠিকই, কিন্তু সে এখন আর সেই সহজ সরল মেয়েটি নয়, বরং পুরো জেলার কালেক্টর সাহিবা হয়ে ফিরবে। এই কাহিনী আজ থেকে ১০ বছর আগের, যখন দীননাথ একজন সাধারণ ও পরিশ্রমী মজুর ছিলেন। তার স্ত্রী সাবিত্রী একজন ধর্মপ্রাণ নারী ছিলেন। দুজনের জীবন অভাবে থাকলেও সন্তুষ্টির ধনে পরিপূর্ণ ছিল। দীননাথ সারা দিন খেতে ঘাম ঝরাতেন, ইট ভাটায় ভারী বোঝা বইতেন, এবং সন্ধ্যায় যা কিছু সামান্য জুটত তা নিয়ে ঘরে ফিরতেন। ঘরে তাদের ছোট্ট মেয়ে বৈদেহীর খিলখিল হাসি তার সমস্ত ক্লান্তি দূর করে দিত। কিন্তু বিধির বিধান অন্যরকম ছিল। যখন বৈদেহী খুব ছোট ছিল, তখনই হঠাৎ এক প্রাণঘাতী অসুখ সাবিত্রীকে গ্রাস করল। ঘরে জমানো পুঁজির নামে কিছুই ছিল না। শহরের বড় হাসপাতাল অনেক দূরে ছিল, এবং কবিরাজের ওষুধ কাজে আসল না। কয়েক দিনের মধ্যেই সাবিত্রী নশ্বর সংসার ত্যাগ করে প্রভুর চরণে লীন হয়ে গেলেন। সেদিনই দীননাথের জীবন থেকে বসন্ত বিদায় নিল, এবং হেমন্ত ডেরা গেনে বসল। স্ত্রীর চিতার আগুন তখনও ঠান্ডা হয়নি যে দীননাথ নিজের ছোট্ট মেয়ে বৈদেহীর মাথায় হাত রেখে হাতে গঙ্গাজল নিয়ে এক ভীষ্ম প্রতিজ্ঞা করলেন, চাইলে আমার প্রাণ চলে যাক, কিন্তু আমি আমার মেয়েকে কখনো মায়ের অভাব অনুভব করতে দেব না, আর না তাকে ভুল পথে ভটকাতে দেব। সেই সময় বৈদেহীর বয়স খুব কম ছিল। সে অবোধ ছিল, নাদান ছিল। দীননাথ নিজের চোখের জল চেপে ধরলেন এবং জীবনের সংগ্রামে ঝাঁপিয়ে পড়লেন। তিনি নিজের মেয়ের পেট ভরার জন্য কি না করেছেন। অন্যের ক্ষেতে লাঙ্গল চালিয়েছেন, রাত জেগে খামার পাহারা দিয়েছেন, শেঠদের গুদামে বস্তা টেনেছেন।
অনেক রাত এমনও এসেছে যখন ঘরে কেবল একজন মানুষের মতোই খাবার থাকত। তখন দীননাথ বাহানা করতেন যে আজ তার খিদে নেই বা তার উপোস আছে, আর নিজের অংশের রুটি বৈদেহীর থালায় রেখে দিতেন। তিনি নিজে অভুক্ত পেটে শুয়ে পড়তেন, জল খেয়ে পেটের আগুন মেটাতেন, কিন্তু নিজের আদরের মেয়েকে কখনো না খেয়ে শুতে দেননি। সময়ের চাকা ঘুরতে থাকল, আর বৈদেহী বড় হতে লাগল। কিন্তু দারিদ্র্যের সাথে সাথে তার ভেতরে আরও একটি জিনিস জন্ম নিচ্ছিল: বিদ্রোহ। নিজের অভাবের পরিস্থিতির ওপর রাগ, গ্রামের অনগ্রসরতার ওপর রাগ, এবং সবচেয়ে বেশি নিজের বাবার অত্যধিক কঠোরতার ওপর রাগ। দীননাথ স্বভাবগতভাবে কিছুটা কঠোর ছিলেন, এবং এই কঠোরতা তার বাধ্যবাধকতা ছিল। একজন বাবা যিনি নিজের যুবতী হতে থাকা মেয়েকে একা মানুষ করছেন, তার মনে সমাজের ভয় এবং মেয়ের নিরাপত্তার চিন্তা সর্বদাই লেগে থাকে। তার ভয় ছিল পাছে গ্রামের পরিবেশ বা ভুল সঙ্গ তার মেয়ের ভবিষ্যৎ নষ্ট না করে দেয়। তাই তিনি তাকে বাধা দিতেন, বোঝাতেন এবং কখনো কখনো বৈদেহী জেদ করলে তার ওপর হাতও তুলতেন। কিন্তু বৈদেহী জানত না যে তাকে বকার পর তার বাবা একান্তে বসে কতটা কাঁদতেন। তাকে মারার পর দীননাথের হাত কাঁপত। তিনি রাতে লুকিয়ে তার চোটের ওপর হলুদের প্রলেপ লাগাতেন যখন সে ঘুমিয়ে যেত। তিনি জানতেন যে আজ যদি তিনি শাসনের রাশ আলগা করে দেন, তবে কাল তার মেয়ের জীবন থচ্ছনছ হয়ে যাবে। মগর কৈশোরের তেজ আর নাদানিপনা বৈদেহীর চোখের ওপর পর্দা বেঁধে দিয়েছিল। সে বাবার ভালোবাসা নয়, কেবল তার বেড়ালগুলো দেখতে পেত। সেই কাল রাত্রি আজও দীননাথের স্মৃতিতে তরতাজা। বৈদেহী সেদিন ১৬ বছরের হয়েছিল। সে তার কিছু বান্ধবীর সাথে শহরের মেলায় গিয়েছিল এবং ফেরার সময় অনেক দেরি হয়ে গিয়েছিল। রাতের গভীর অন্ধকার নেমে এসেছিল। যখন বৈদেহী ঘরে ফিরল, তখন তার পোশাক কিছুটা অগোছালো ছিল এবং সে খুব ঘাবড়েছিল। দীননাথ, যিনি ঘণ্টার পর ঘণ্টা ধরে দরজায় লণ্ঠন নিয়ে অস্থিরভাবে পায়চারি করছিলেন, তাকে দেখেই মেজাজ হারিয়ে ফেললেন। চিন্তা রাগে বদলে গেল, আর সেই রাগ বিবেকের বিনাশ করে দিল। তিনি এটিও জিজ্ঞেস করলেন না যে দেরি কেন হল। শুধু সমাজের ভয় আর নিজের অসহায়ত্বের আবেশে সে বৈদেহীর গালে এক সজোরে চড় কষিয়ে দিলেন এবং রাগের মাথায় এমন কথা বলে ফেললেন যা কোনো বাবার বলা উচিত নয়। তুই আজ আমার নাক কাটিয়ে দিলি। তুই আমার মেয়ে হওয়ার যোগ্য থাকিসনি। এর চেয়ে ভালো হতো যদি তুই জন্মই না নিতি। ব্যাস, এই বিষাক্ত শব্দগুলোই পিতা কন্যার পবিত্র সম্পর্কে ফাটল ধরিয়ে দিল। বৈদিলি সেদিন রাতে কিছু বলেনি। তার চোখে জল ছিল না, বরং এক পাথরের মতো নীরবতা ছিল। সে চুপচাপ ঝুঁপড়ির কোণে গিয়ে শুয়ে পড়ল। দীননাথের মনে হল হয়তো সে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু বৈদেহী জেগেছিল। তার শিশু মন বাবার সেই শব্দে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। যখন মাঝরাতে দীননাথের চোখ একটু লেগে আসল, তখন বৈদেহী উঠল। সে একটি ছোট্ট পুটলিতে নিজের দুজোড়া কাপড় বাঁধল, একবার ঘুমন্ত বাবার মুখের দিকে তাকাল এবং তারপর সেই অন্ধকার রাতে ঘরের চৌকাঠ ডিঙিয়ে গেল, যাকে সে নিজের জেলখানা মনে করত। সে একবারও পিছন ফিরে তাকাল না। পরদিন সকালে যখন পাখিদের কলকাকলিতে দীননাথের ঘুম ভাঙল, তখন তিনি দেখলেন বৈদেহীর বিছানা খালি। প্রথমে তার মনে হল হয়তো সে নিত্যকর্মের জন্য বা জল ভরতে গিয়েছে, কিন্তু যখন সূর্য মাথায় উঠে আসল আর বৈদেহী ফিরল না, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। এক অজানা ভয় তার কলিজা ছিঁড়ে দিতে লাগল। তিনি পাগলের মতো গ্রামে দৌড়াতে লাগলেন। প্রতিটি ঘর, প্রতিটি গলি, প্রতিটি কুঁয়োয় উকি দিলেন। মন্দিরের সিঁড়িতে মাথা কুটলেন। আত্মীয়দের কাছে খবর পাঠালেন। পুলিশ ফাঁড়ির চৌকাঠে গিয়ে কান্নাকাটি করলেন, কিন্তু বৈদেহীকে কোথাও পাওয়া গেল না। সে হাওয়ার ঝাপটার মতো এসেছিল আর শিশির বিন্দুর মতো গায়েব হয়ে গিয়েছিল। দিন সপ্তাহে বদলাল, সপ্তাহ মাসে আর মাস বছরে। দীননাথের কোমর নুয়ে গেল, চুল সাদা হয়ে গেল, কিন্তু তার আশার প্রদীপ নিভল না। গ্রামবাসী ধরে নিয়েছিল যে বৈদেহী আর কোনোদিন ফিরবে না, হয়তো সে মরে হেজে গিয়েছে। কিন্তু একজন বাবার মন তা মানতে রাজি ছিল না। অন্যদিকে বৈদেহী নিজের বাড়ি থেকে পালিয়ে অজানা পথ পেরিয়ে মহানগরে পৌঁছে গিয়েছিল। সে ভীত ছিল, ক্ষুধার্ত ছিল, একা ছিল, কিন্তু তার চোখে এক আগুন ছিল। কিছু একটা করে দেখানোর আগুন, নিজের বাবাকে ভুল প্রমাণ করার আগুন। নিয়তি তার জন্য কাঁটা ভরা পথ বেছে নিয়েছিল, কিন্তু গন্তব্য অনেক উঁচুতে ঠিক করে রেখেছিল। প্রথমে সে একটি অনাথ আশ্রমে আশ্রয় নিল, তারপর ছোটখাটো কাজ করল।
দিনে সে অন্যের বাড়িতে বাসন মাজত, ঘর মোছা করত, আর রাতে স্ট্রিট লাইটের আলোয় নিজের বই খুলে বসে পড়ত। তার ভেতরে এক জেদ ছিল, এক উন্মাদনা ছিল। সেখান থেকেই সেই বৈদেহীর যাত্রা শুরু হল, যে আগামী বছরগুলোতে সংগ্রামের আগুনে পুড়ে খাঁটি সোনা হতে চলেছিল। যে মেয়েটি কখনো গ্রামের গলিতে ভয়ে ভয়ে ঘুরে বেড়াত, সে এখন প্রশাসনিক পরিষেবার কঠিন পরীক্ষাগুলো ভেদ করার প্রস্তুতি নিচ্ছিল। 10 বছর কেটে গিয়েছিল। বৈদেহী এখন আর শুধু বৈদেহী নয়, বরং কালেক্টর বৈদেহী শর্মা হয়ে গিয়েছিল। পুরো জেলায় তার কঠোরতা আর সততার কাহিনী বিখ্যাত ছিল। বড় বড় বাহুবলী আর দুর্নীতিবাজ নেতারা তার নামে কাঁপত। সে নিজের সিদ্ধান্তে যতটা কঠোর ছিল, ন্যায় বিচারে ততটাই তৎপর। কিন্তু আজ জেলা সদর দফতরের সেই আলিশান শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ফাইলের স্তূপের মাঝে বসে থাকা বৈদেহীর অতীত তার সামনে এসে দাঁড়াতে চলেছিল। দুপুরের সময় ছিল। বৈদেহী এক গম্ভীর বৈঠকের পর নিজের চেয়ারে বসে ফাইলগুলো পরিদর্শন করছিল। তখনই একজন অধস্তন আধিকারিক এক পুরনো ধুলো পড়া ফাইল তার সামনে রাখলেন এবং বললেন, ম্যাডাম, এটি একটি বার্ধক্য ভাতা এবং আবাসনের পুরনো মামলা, যা অনেক বছর ধরে আটকে আছে। চন্দনপুর গ্রামের রিপোর্ট। একজন খুব বয়স্ক ব্যক্তি আছেন, যিনি অনাহারের দ্বারপ্রান্তে। বৈদেহী যান্ত্রিকভাবে ফাইলটি খুলল। তার চোখ প্রথম পাতায় দৌড়ল। রিপোর্টে লেখা ছিল, সুবিধাভোগীর নাম দীননাথ, নিবাসী গ্রাম চন্দনপুর, জেলার সীমান্তে অবস্থিত শেষ ঝোপড়ি। অবস্থা অত্যন্ত শোচনীয়, চলাফেরায় অক্ষম, কোনো সাহারা নেই। যেমনই বৈদেহী দীননাথ এবং চন্দনপুর পড়ল, তার মস্তিষ্কে এক জোরালো বিস্ফোরণ ঘটল। তার হাত থেকে পেন ছিটকে টেবিলের ওপর পড়ে গেল। ওই নাম, ওই গ্রাম, তার শ্বাস আটকে গেল। 10 বছর আগে সেই ঝোড়ো রাত তার চোখের সামনে কোনো সিনেমার মতো ঘুরতে লাগল। সেই চর, সেই তিক্ত শব্দ, আর তারপর সেই পালিয়ে যাওয়া। যে বাবাকে সে নিজের জীবনের সবচেয়ে বড় শত্রু মনে করে ঘৃণার আগুনে জ্বলতে জ্বলতে ছেড়ে এসেছিল, আজ সেই বাবাই সরকারি নথিপত্রে এক অসহায় লাচার বৃদ্ধ হয়ে তার সামনে ছিল। রুমে নীরবতা ছড়িয়ে পড়ল। এসির ঠান্ডা থাকা সত্ত্বেও বৈদেহীর কপালে ঘামের ফোঁটা ফুটে উঠল। সামনে দাঁড়িয়ে থাকা আধিকারিক ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? জল আনব কি? বৈদেহীর সেই আধিকারিকের আওয়াজ অন্য কোনো পৃথিবী থেকে আসছে বলে মনে হল। তার গলা শুকিয়ে আসছিল। সে কাঁপতে কাঁপতে জলের গ্লাসটি তুলল, কিন্তু ঠোঁট পর্যন্ত নিয়ে যাওয়ার সাহস সঞ্চয় করতে পারল না। তার ভেতরের কালেক্টর কোথাও মিলিয়ে যাচ্ছিল, আর সেই 16 বছরের বৈদেহী আবার জেগে উঠছিল। সে ভারী এবং কম্পিত স্বরে জিজ্ঞেস করল, এই ব্যক্তির ব্যাপারে আর কি তথ্য আছে? এদের কোনো পরিবার? আধিকারিক পাতা উল্টে জানালেন, জি ম্যাডাম, পাটোয়ারির রিপোর্ট অনুযায়ী এর স্ত্রীর মৃত্যু অনেক আগে হয়ে গিয়েছে। একটি মেয়ে ছিল, যে গ্রামবাসীদের মতে 10-12 বছর আগে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছে বা মরে গিয়েছে, কেউ নিশ্চিত জানে না। তখন থেকে এই বুড়ো লোকটি একেবারে একা। মানসিক অবস্থাও ঠিক মনে হয় না। সারাদিন কারো অপেক্ষা করতে থাকেন। অনেক সময় খালি পেটে ঘুমান। বৃষ্টিতে এর ঝুপড়িতে জল ঢুকে যায়। খুব খারাপ অবস্থা ম্যাডাম। আধিকারিকের এক একটি শব্দ বৈদেহীর হৃদয় হাতুড়ির মতো পড়ছিল। মরে গিয়েছে, একা, ক্ষুধার্ত। তার চোখের সামনে নিজের বাবার সেই মুখটি ভেসে আসল, যে কখনো নিজের অংশের খাবার তাকে খাইয়ে দিত। তার মনে পড়ল কিভাবে সে অসুস্থ হলে রাত জেগে তার শিয়রে বসে জলপট্টি দিতেন। তার মনে পড়ল যে ওই বাবা কঠোর নিশ্চয়ই ছিলেন, কিন্তু তিনি তাকে কখনো না খেয়ে মরতে দেননি। আর আজ সে নিজে রেশমি শাড়িতে মোড়া ক্ষমতার শিখরে বসেছিল, আর তার জন্মদাতা, তার বাবা, দানা দানা অন্নর জন্য মুখাপেক্ষী ছিল। বৈদেহীর হৃদয় আত্মগ্লানিতে ভরে গেল। তার চোখ থেকে এক অশ্রুধারা বয়ে চলল, যা থামানোর সে কোনো চেষ্টাই করল না। আধিকারিক হতভম্ব হয়ে দেখছিলেন যে জেলার সবচেয়ে কঠোর অফিসার, যাকে মানুষ লৌহ মানবী বলত, আজ শিশুদের মতো কাঁদছিলেন। বৈদেহী এক ঝটকায় চেয়ার ছাড়ল। সে নিজের পিএকে ইন্টারকমে আদেশ দিল, কিন্তু তার গলা বুঝে আসছিল। আজকের সমস্ত মিটিং বাতিল করা হোক এবং গাড়ি তৈরি করো। আমাকে এক্ষুনি এই মুহূর্তে চন্দনপুর যেতে হবে। পিএ ইতস্তত করে জিজ্ঞেস করলেন, জি ম্যাডাম, পুলিশ এসকর্টকে কি জানাতে হবে, কোনো প্রোটোকল? না, বৈদেহী প্রায় চিৎকার করে উঠল। তারপর সে নিজেকে সামলাল। কোনো হুটার নয়, কোনো লালবাতি নয়, কোনো পুলিশ নয়। আমি সেখানে কালেক্টর হয়ে যাচ্ছি না। ড্রাইভারকে বলো সাদা গাড়ি বের করতে, আর কেউ যেন খবর না পায় আমি কোথায় যাচ্ছি। সে নিজের ব্যাগটি তুলল, ফাইলটি বুকে জড়িয়ে নিজের কেবিন থেকে বেরিয়ে গেল। তার পা দ্রুত ছিল,
কিন্তু মন ভারী ছিল। সে 10 বছরে মাইলের পর মাইল পথ পেরিয়ে এখানে পৌঁছেছিল, কিন্তু তার মনে হচ্ছিল আসল যাত্রা তো এখন শুরু হয়েছে। প্রায়শ্চিত্তের যাত্রা, ফিরে যাওয়ার যাত্রা। গাড়িতে বসেই সে ড্রাইভারকে বলল, চন্দনপুর চলো, আর যত তাড়াতাড়ি সম্ভব। গাড়ি শহরের সীমানা ছাড়িয়ে গ্রামের কাঁচা মাস্তার দিকে দৌড়াতে লাগল। জানালার বাইরে বদলাতে থাকা দৃশ্যের সাথে বৈদেহীর মনে একটাই প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছিল। বাবা কি আমাকে চিনতে পারবেন? তিনি কি আমাকে ক্ষমা করবেন? নাকি 10 বছর আগে বলা সেই শব্দগুলো আজও তার ঠোঁটে থাকবে? সূর্য ডুবছিল, আর তার সাথে বৈদেহীর ধৈর্যের বাঁধও ভেঙে যাচ্ছিল। সে নিজের বাবার সাথে দেখা করতে যাচ্ছিল, কিন্তু এইবার সে মেয়ে হয়ে নয়, বরং একজন অপরাধী হয়ে তাদের চৌকাঠে দাঁড়াতে চলেছিল। গাড়ির চাকা কাঁচা রাস্তার ধুলো উড়িয়ে পূর্ণ গতিতে দৌড়াচ্ছিল, কিন্তু পিছনের সিটে বসে থাকা বৈদেহীর মনে হচ্ছিল সময় যেন থমকে গিয়েছে। বাইরে সন্ধ্যা নামছিল। গোধূলি বেলার সময় ছিল। আকাশে সিঁদুরের রং ছড়িয়ে পড়ছিল, ঠিক তেমন রং যেমন কখনো তার মা নিজের সিথিতে ভরতেন। বৈদেহীর নজর জানালার বাইরে দৌড়নো গাছ আর ক্ষেতের ওপর ছিল, কিন্তু তার মন 10 বছর আগের সেই গলিগুলোতে ঘুরপাক খাচ্ছিল, যেগুলোকে সে চিরদিনের জন্য পিছনে ফেলে এসেছিল। ড্রাইভার রাম সিং বারবার রিয়ারভিউ মিরারে নিজের ম্যাডামকে দেখছিল। সে আজ পর্যন্ত ম্যাডামকে এতটা অস্থির, এতটা অসহায় কখনো দেখেনি। যে কলেক্টর সাহিবা তুফান আসলেও নিজের চেয়ার থেকে নড়তেন না, আজ তার চোখে এমন এক প্লাবন উথলে উঠছিল যা থামানোর জন্য কোনো বাঁধ তৈরি হয়নি। গাড়ি যতই চন্দনপুরের কাছে পৌঁছাচ্ছিল, বৈদেহীর হৃৎস্পন্দন কোনো ঢাকের মতো বাজছিল। প্রতিটি পুরনো গাছ, প্রতিটি মোড়, প্রতিটি মেঠো পথ তাকে চিনতে পারছে বলে মনে হচ্ছিল, আর সেই সাথে তাকে ধিক্কারও দিচ্ছিল। তার মনে পড়ল সেই পুরনো বটগাছটি, যার ঝুড়িতে দোল খেয়ে সে নিজের ছোটবেলা কাটিয়েছিল। তার মনে পড়ল সেই শিব মন্দির, যেখানে শ্রাবণের সোমবারে সে নিজের বাবার আঙুল ধরে জল ঢালতে যেত। আজ সেই মন্দির, সেই রাস্তা তাকে দেখে যেন নীরব প্রশ্ন করছিল, এত বছর কোথায় ছিলি বৈদেহী? যখন তোর বাবা দানার জন্য হাহাকার করছিলেন, তখন তুই কোথায় রাজত্ব করছিলি? আত্মগ্লানির এক তীক্ষ্ণ শুল তার বুকে বিঁধে গেল। সে নিজের চোখ বন্ধ করে নিল, কিন্তু বন্ধ চোখের ভেতরে অন্ধকার নয়, বরং তার বাবার সেই মুখটি ভেসে উঠছিল যা সে ফাইলে পড়েছিল, লাচার, ক্ষুধার্ত, একা। ম্যাডাম, গ্রাম এসে গিয়েছে। ড্রাইভারের কণ্ঠ তাকে তন্দ্রা থেকে জাগাল। বৈদেহী চোখ খুলল। সামনে সেই পুরনো চন্দনপুর ছিল, মাটির বাড়ি, সরু গলি, আর বাতাসে গোবর ও উনুন ধোঁয়ার গন্ধ। কিন্তু আজ এই গন্ধে সে আপনত্ব নয়, বরং এক অদ্ভুত দমবন্ধ করা অনুভূতি পাচ্ছিল। সে ড্রাইভারকে আদেশ দিল, গাড়ি এখানেই থামিয়ে দাও, সামনের রাস্তা খারাপ, আমি হেঁটে যাব। কিন্তু ম্যাডাম, অন্ধকার হয়ে যাচ্ছে, আর নিরাপত্তা? ড্রাইভার বলতে চেয়েছিল। আমি বললাম না, গাড়ি এখানেই থামিয়ে দাও। বৈদেহীর গলায় সেই কড়া কালেক্টরি ভাব ছিল, কিন্তু তাতে এক কম্পনও ছিল। সে গাড়ি থেকে নামল। সে নিজের পা থেকে সেই হাই হিল স্যান্ডেল খুলে ফেলল যা শহরের আভিজাত্য ছিল, এবং গাড়িতে রাখা এক সাধারণ চটি পরে নিল। সে নিজের কোটটি খুলে সিটে রেখে দিল, এবং সাধারণ সালোয়ার কামিজে মাথায় ওড়না দিয়ে গ্রামের ধুলোমাখা রাস্তায় পা বাড়াল। আজ তার কোনো প্রোটোকল চাই না, তার শুধু তার বাবা চাই। গ্রামের গলিগুলোতে নীরবতা ছিল। একজন লোক যারা চাঁতালে বসেছিল, তারাই অচেনা মহিলাকে দেখে অবাক হচ্ছিল। অন্ধকার হওয়ার কারণে কেউ তাকে চিনতে পারল না, এবং বৈদেহীও নজর নিচু করে দ্রুত পায়ে হাঁটা চালিয়ে গেল। তার পা আপনা আপনি সেই রাস্তার দিকে ঘুরে গেল যা গ্রামের শেষ প্রান্তে যায়, শ্মশানঘাটের পাশের সেই বস্তির দিকে যেখানে সবচেয়ে গরিব মানুষরা থাকে। হাঁটতে হাঁটতে তার পা কাঁপছিল। যে বাড়িকে সে নরক মনে করে পালিয়েছিল, আজ সেই বাড়ি তার কাছে কোনো তীর্থের চেয়ে কম মনে হচ্ছিল না। অবশেষে সে সেই জায়গায় পৌঁছে গেল। সামনের দৃশ্য দেখে বৈদেহীর মুখ দিয়ে এক কান্নার শব্দ বেরিয়ে আসল। ওটা ঝুপড়ি নয়, ওকে ঝুপড়ি বলাও সেই শব্দের অপমান। ওটা তো শুধু খড় আর ভাঙা ইটের একটা কাঠামো মাত্র, যা কোনোভাবে দাঁড়িয়েছিল। দেওয়াল বাঁকা হয়ে গিয়েছিল, চালের একটা অংশ ভেঙে পড়েছিল, আর দরজার নামে বাঁশের এক পুরনো চাটাই ঝুলছিল। আঙিনায় তুলসীর সেই বেদি যা তার মা বানিয়েছিলেন, এবং যেখানে সে রোজ সন্ধ্যায় প্রদীপ জ্বালাত, এখন ভেঙে পড়েছিল। তুলসী গাছ কবেই শুকিয়ে গিয়েছিল, যেন সেই বাড়ির আত্মাই মরে গিয়েছে। সেখানে এমন জনশূন্যতা ছড়িয়েছিল যে বাতাসও সেখান দিয়ে বয়ে যেতে ভয় পেত।
বৈদেহীর পা মনের মতো ভারী হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে সেই বাঁশের দরজাটি কিছুটা সরাল। চর আওয়াজের সাথে দরজা খুলল এবং ভেতরের গভীর অন্ধকার তার সামনে আসল। ভেতর থেকে স্যাঁতস্যাঁতে ভাব, পুরনো ওষুধ আর অসুখের এক মিলেমিশে থাকা গন্ধ আসছিল। কেউ আছে? বৈদেহীর আওয়াজ গলাতেই আটকে গেল। সে আবার চেষ্টা করল। বাবা! ভেতর থেকে কোনো জবাব আসল না, কেবল এক ভারী শ্বাস চলার শব্দ আসছিল। বৈদেহী নিজের মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাল। আলোর সেই সরু রেখা অন্ধকার চিরে ঝুপগির কোণা পর্যন্ত গেল এবং যে দৃশ্য সে দেখল তা তার আত্মাকে নাড়িয়ে দিল। সেখানে এক ভাঙা খাটিয়ায় ছেঁড়া ফাটা কাঁথার মাঝে এক নরকঙ্কালের মতো শরীর পড়েছিল। দীননাথ, সেই দীননাথ যার বাহুতে কখনো এতটা বল ছিল যে তিনি ২ বস্তা শস্য একসাথে তুলে নিতেন, আজ হাড়ের খাঁচা হয়ে কুঁকড়ে পড়েছিলেন। তার চুল আর দাড়ি বেড়ে জট পাকিয়ে গিয়েছিল, চোখ বন্ধ ছিল আর মুখ আধ খোলা ছিল। পাশে একটি মাটির কলস রাখা ছিল যা সম্ভবত খালি ছিল, এবং এক টুকরো শুকনো রুটি মাটিতে পড়েছিল যা পিঁপড়েরা খাচ্ছিল। বৈদেহীর কলিজা ফেটে গেল। সে দৌড়ে খাটিয়ার কাছে পৌঁছল এবং হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেল। বাবা! তার মুখ দিয়ে এক চিৎকার বেরিয়ে আসল। দীননাথ ধীরে ধীরে নিজের চোখের পাতা পিটপিট করলেন। আলোর ঝলকানিতে তার দুর্বল চোখের কষ্ট হল। তিনি কাঁপা হাত তুললেন, যেন আলোকে আটকানোর চেষ্টা করছেন। তার আওয়াজ খুব ক্ষীণ ছিল, যেন কোনো গভীর কুঁয়ো থেকে আসছে। কে ভাই? যমরাজের দূত কি এসে গেল? নিয়ে চলো ভাই, আর সহ্য করা যায় না। অনেক অপেক্ষা করে নিলাম ওর জন্য, এবার প্রাণ নিয়েই নাও। বাবার এই শব্দগুলো বৈদেহীর কানে গলা সীসার মতো নামল। সে ঝাপতে ধরে তার সে শুকিয়ে যাওয়া হাতটি নিজের হাতে তুলে নিল। সেই হাত বরফের মতো ঠান্ডা ছিল। না বাবা, আমি যমরাজের দূত নই। বৈদেহী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। তার চোখের জল দীননাথের হাতের ওপর পড়তে লাগল। গরম কান্নার স্পর্শে দীননাথের চেতনা যেন জেগে উঠল। তিনি নিজের ঝাপসা চোখগুলো বড় করে দেখার চেষ্টা করলেন, কিন্তু ছানির জালে সব কিছু অস্পষ্ট ছিল। এই আওয়াজ, এই স্পর্শ, তিনি বিড়বিড় করলেন, আমি কি স্বপ্ন দেখছি? হে বিধাতা, মরার সময় তো আমাকে ভ্রমে ফেলবেন না। এটা আমার বৈদেহীর গলার স্বরের মতো কেন মনে হচ্ছে? বৈদেহী তার হাতটি নিজের মাথায় রাখল এবং ফোঁপাতে ফোঁপাতে বলল, এটা স্বপ্ন নয় বাবা, আমি সত্যিই এসে গিয়েছি। আমি আপনার বৈদেহী, আপনার মেয়ে। আমাকে ক্ষমা করে দিন বাবা, আমি অনেক দেরি করে এলাম। আমি খুব খারাপ মেয়ে। দীননাথের শরীর এক ঝটকায় কেঁপে উঠল, যেন তার নির্জীব শরীরে বিদ্যুৎ খেলে গেল। তিনি উঠার চেষ্টা করতে লাগলেন, কিন্তু দুর্বলতা তাকে জড়িয়ে রেখেছিল। বৈদেহী, আমার পুতুল! তিনি হাওয়ায় হাতড়াতে লাগলেন। বৈদেহী নিজের মুখ তার হাতের কাছে নিয়ে গেল। দীননাথের খসখসে কাঁপা আঙুলগুলো যেমনই বৈদেহীর মুখ স্পর্শ করল, তিনি তার কপাল, তার নাক, তার গাল হাতড়ে দেখলেন। একজন বাবার আঙুল নিজের সন্তানের আদল কখনো ভোলে না। যেমনই তার আঙুল বৈদেহীর সেই ছোট পুরনো দাগটিতে পড়ল, যা ছোটবেলায় পড়ে যাওয়ার কারণে হয়েছিল, তার সন্দেহ বিশ্বাসে বদলে গেল। তুই বেঁচে আছিস? তুই সত্যি ফিরে এলি? দীননাথের শুকনো চোখ থেকে কান্নার প্লাবন বয়ে গেল। তিনি শুয়ে শুয়েই কাঁদতে লাগলেন, একটি শিশুর মতো, এক অসহায় বাবার মতো। আরে পাগলি, কোথায় চলে গিয়েছিলি? আমি তো রোজ ওই রাস্তায় চোখ পেতে বসে থাকতাম। লোকে বলল তুই মরে গিয়েছিস, কিন্তু আমার মন বলতো আমার মেয়ে আমাকে আগুন না দিয়ে যেতে পারে না। দেখ, তোর বাবা এখনও মরেনি, তোর অপেক্ষায় নিজের শ্বাস আটকে বসেছিল। বৈদেহী তার বুক জড়িয়ে কাঁদতে লাগল। বাবা, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি আপনাকে ছেড়ে গিয়ে পাপ করেছি। আমাকে মারুন বাবা, আমাকে বকুন, কিন্তু এভাবে কাঁদবেন না। আমি এবার আপনাকে ছেড়ে কোথাও যাব না। দীননাথ তাকে কাছে টানার চেষ্টা করলেন, কিন্তু তার হাতে শক্তি ছিল না। না পাগলি, আর মারব না। সেদিন মেরেছিলাম তো তুই চলে গিয়েছিলি। এখন যদি হাত তুলি আর তুই আবার চলে যাস, তবে আমি জ্যান্ত মরে যাব। আমাকে শুধু একটু জল দে মা, গলা খুব শুকিয়ে যাচ্ছে। অনেক দিন ধরে কেউ জলটুকু জিজ্ঞেস করেনি।
এটি শুনে বৈদেহীর মনে হল কেউ যেন তাকে জ্যান্ত চিতায় শুইয়ে দিয়েছে। যে জেলায় তার এক ইশারায় নদী ঘুরিয়ে দেওয়া যেত, সেখানে তার বাবা তৃষ্ণায় মরছিলেন। সে এদিক ওদিক তাকাল, কলস খালি ছিল। সে পাগলের মতো বাইরে ছুটল, গাড়ির দিকে নয়, বরং পাশের টিউবওয়েলের দিকে। টিউবওয়েলটি পুরনো ছিল, জং ধরা। বৈদেহী নিজের পুরো শক্তি দিয়ে সেটি চালাল। তার দামি পোশাক কাদা মেখে গেল, কিন্তু তার কোনো হুঁশ ছিল না। সে নিজের হাতের তালুতে জল ভরে নিয়ে আসল, কারণ ঘটি খোঁজার সময় ছিল না। সে নিজের অঞ্জলি ভরে বাবাকে জল পান করাল। জলের ফোঁটা দীননাথের শুকনো গলা ভিজিয়ে দিল, আর বৈদেহীর চোখের জল তার পা ধুইয়ে দিল। জল খেয়ে দীননাথ একটু আরাম পেলেন। তিনি বৈদেহীর মাথায় হাত বুলিয়ে বললেন, দেখ, ভগবান আমার কথা শুনে নিলেন। আমি জানতাম তুই আসবি। তুই কেমন আছিস মা? কোথায় ছিলি এত বছর? কি করিস? দেখ, আমি তোর জন্য কিছুই বাঁচাতে পারিনি। এই ঘরও পড়ে যাচ্ছে, তোর জন্য খাওয়ারও কিছু নেই। বৈদেহী নিজের মাথা তার বুকে রেখে দিল। আমার কাছে সব কিছু আছে বাবা, অনেক কিছু আছে, শুধু আপনি ছিলেন না। আমি এখন সব ঠিক করে দেব। আমি এখন কালেক্টর হয়ে গিয়েছি বাবা, এই পুরো জেলার অফিসার, কালেক্টর। দীননাথ সম্ভবত এই শব্দের ওজন বুঝতে পারলেন না। তার কাছে তো সে সেই ছোট্ট বৈদেহীই ছিল। ভালো হয়েছে মা, তুই যা খুশি হয়ে যা, শুধু খুশি থাকিস। কিন্তু দেখ, এবার আমাকে ছেড়ে যাস না, আমি খুব একা হয়ে গিয়েছি। তখনই ঝুপড়ির বাইরে কিছু শোরগোল হল। গ্রামের কিছু লোক এবং ওখানকার প্রধান রাম অবতার টর্চ নিয়ে সেখানে পৌঁছে গিয়েছিলেন। তারা রাস্তায় দাঁড়িয়ে থাকা লাবারিশ গাড়িটি দেখে নিয়েছিলেন এবং ড্রাইভারের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে নিয়েছিলেন। যখন তারা জানতে পারলেন যে গাড়িতে বড় ম্যাডাম এসেছেন, তখন তাদের হাত পা ভুলে গিয়েছিল। তারা হাঁপাতে হাঁপাতে ঝুপড়ি পর্যন্ত পৌঁছলেন। প্রধান বাইরে থেকেই আওয়াজ দিলেন, ম্যাডাম, ম্যাডাম সাহিবা, আপনি এখানে এই গরিবের ঝুপড়িতে কি করছেন? আরে কেউ আছো? আলো জ্বালো ভাই। বৈদেহী নিজের চোখের জল মুছল। এখন তার মুখে দুঃখের বদলে এক কঠোর সংকল্প জায়গা করে নিয়েছিল। তিনি ঝুপড়ি থেকে বাইরে বেরিয়ে এলেন। বাইরে প্রধান এবং তার সাথে ১০-১২ জন গ্রামবাসী দাঁড়িয়েছিল। টর্চের আলো সরাসরি বৈদেহীর মুখে পড়ল। তার চোখ লাল ছিল, মুখে ধুলো আর চোখের জলের দাগ ছিল। জামাকাপড় নোংরা ছিল, কিন্তু তার রূপ ছিল সাক্ষাৎ দুর্গার মতো। প্রধান তাকে চিনতে পেরেই হড়বড়িয়ে গেল। কালেক্টর ম্যাডাম, আপনি এখানে, এই ভিখারির ঘরে? বৈদেহীর চোখে আগুন জ্বলে উঠল। তিনি এক পা এগিয়ে গিয়ে প্রধানের চোখের দিকে তাকিয়ে এমন এক গর্জন ভরা গলায় বললেন, যা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটি মানুষ কেঁপে উঠল। মুখ সামলে কথা বলো প্রধান। যাকে তুমি ভিখারি বলছ, তিনি এই জেলার কালেক্টরের পিতা, এবং এই ঝুপড়ি নয়, এটা আমার ঘর। লজ্জা হওয়া উচিত তোমাদের সবার। বৈদেহীর গলায় যন্ত্রণা আর রাগ দুটোই ছিল। 10 বছর ধরে তোমরা লোকগুলো এক অসহায় পিতাকে তিলে তিলে মরতে দেখলে। তোমরা সবাই মন্দিরে যাও, পুজো করো, ধর্মের দোহাই দাও। এটাই কি তোমাদের সনাতন ধর্ম? একজন বয়স্ক মানুষ, একজন পিতা এখানে খিদে আর কেষ্টায় ছটফট করছিলেন, আর তোমরা লোকগুলো নিজেদের দুনিয়ায় মত্ত ছিলে। আমার মনে হয়েছিল গ্রামে বোধহয় এখনও মনুষ্যত্ব বেঁচে আছে, কিন্তু আজ দেখে নিলাম যে এখানকার শুধু দেওয়ারগুলোই নয়, মানুষের মনও পাথরের হয়ে গিয়েছে। ভিড়ে দাঁড়িয়ে থাকা বয়স্করা মাথা নিচু করে নিলেন। কারও এতটা সাহস ছিল না যে কালেক্টরের সেই জ্বলন্ত দৃষ্টির মুখোমুখি হতে পারে। বৈদেহী প্রধানের দিকে আঙুল তুললেন। আমার গাড়ি এক্ষুনি শহরে ফিরে যাবে অ্যাম্বুলেন্স আনার জন্য, আর যতক্ষণ আমি ফিরে না আসছি, যদি আমার পিতার গায়ে একটি আঁচড়ও লাগে বা তার কোনো জিনিসের অভাব হয়, তবে মনে রেখো প্রধান, আমি শুধু তোমার চাকরি খাবো না, তোমাদের সবাইকে সেই আইন শেখাবো যা তোমরা ভুলে গিয়েছ। এটা আমার অফিসিয়াল অর্ডার নয়, এক মেয়ের সাবধান বাণী। তখনই ঝুপড়ির ভেতর থেকে দীননাথের কাশির আওয়াজ এল। বৈদেহী তক্ষুনি ঘুরে ভেতরে দৌড়ে গেলেন। তার রাগ মুহূর্তেই করুণায় বদলে গেল। তিনি জানতেন যে এখন ভাষণ দেওয়ার সময় নয়, এখন কাজের সময়। তার পিতার তৎক্ষণাৎ চিকিৎসার প্রয়োজন ছিল। তিনি নিজের মোবাইল বের করে জেলার সিএমও, চিফ মেডিকেল অফিসারকে ফোন করলেন। ডক্টর বার্মা, আমি বৈদেহী শর্মা বলছি। আমাকে আগামী আধ ঘন্টার মধ্যে চন্দনপুর গ্রামে একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স আর সেরা ডাক্তারদের টিম চাই। আর শুনুন,
এটা কোনো সরকারি সফর নয়, এটা আমার পার্সোনাল এমার্জেন্সি। পেশেন্ট আমার পিতা। যদি 10 মিনিটেরও দেরি হয় তবে পরিণাম ভোগ করার জন্য তৈরি থাকবেন। ফোন কেটে তিনি আবার দীননাথের মাথা নিজের কোলে তুলে নিলেন। দীননাথ ধীরে ধীরে চোখ খুললেন এবং হাসলেন। মা, তুই লোকদের বকছিলি? একদম তোর মায়ের মতো হয়েছিস। সেও এভাবেই সবাইকে দাবিয়ে রাখত। বৈদেহী চোখের জলের মাঝেই হেসে দিলেন। হ্যাঁ বাবা, এবার আমি এসে গিয়েছি তো, এবার আপনাকে কেউ বিরক্ত করবে না। এখন আমরা এখানে থাকব না, আপনি আমার সাথে চলবেন, আমার বাড়ি। কিন্তু আমার ঘর তো এটাই রে মা, দীননাথ দুর্বল গলায় বললেন। তোর মায়ের স্মৃতি এখানে আছে, আমি একে ছেড়ে কি করে যাব? আমরা স্মৃতিগুলোকে সাথে নিয়ে যাব বাবা, বৈদেহী তার কপালে চুমু খেলেন। কিন্তু এখন আমি আপনাকে এই নরকে এক মুহূর্তও থাকতে দেব না। বাইরে গ্রামে হুলুস্থুল পড়ে গিয়েছিল। খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল যে দীননাথের সন্তান অন্য কেউ নয়, বরং স্বয়ং কালেক্টর ম্যাডাম। যে লোকগুলো গতকাল পর্যন্ত দীননাথকে পাগল বুড়ো বলত, এখন তারা নিজেদের ঘর থেকে দুধ, ফল আর কম্বল নিয়ে দৌড়ে আসতে লাগল। ভণ্ডামির এই নগ্ন নাচ দেখে বৈদেহীর ঘৃণা হচ্ছিল। কিন্তু তিনি জানতেন যে দুনিয়া এমনই, উদীয়মান সূর্যকে সবাই সেলাম করে। কিন্তু তিনি জেদ ধরেছিলেন যে তিনি এই গ্রামের, এই চিন্তাধারার আর নিজের পিতার ভাগ্য বদলে তবেই দম নেবেন। অ্যাম্বুলেন্সের ভেতরে বৈদেহী দীনানাথের হাত নিজের হাতের মধ্যে শক্ত করে ধরে রেখেছিলেন। মেশিনগুলো বিপ বিপ আওয়াজ করছিল, যা বৈদেহীর হৃৎস্পন্দনের সাথে পাল্লা দিচ্ছিল। দীনানাথের শ্বাস আটকে আসছিল, আর বারবার তার ঠোঁট দিয়ে সেই একই শব্দ বেরোচ্ছিল, অভিশাপ। সেই ছায়া বৈদেহীকে নিয়ে যাবে। বৈদেহীর চোখের জল শুকিয়ে গিয়েছিল, তার জায়গায় এখন এক অটল সংকল্প জায়গা করে নিয়েছিল। তিনি পিতার কানের কাছে ঝুঁকে মেশিনের শব্দের মাঝে নিচু কিন্তু দৃঢ়স্বরে বললেন, বাবা, কোনো ছায়া আমাকে নিয়ে যেতে পারবে না। আমি এখন আর সেই অবোধ বালিকা নই, আমি আপনার ঢাল হয়ে এসেছি। আপনি শুধু শ্বাস ছাড়বেন না, বাকি লড়াই আমার। শহরের সবচেয়ে বড় হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে যেমনই স্ট্রেচার পৌঁছল, ডাক্তারদের পুরো বাহিনী তৈরি দাঁড়িয়েছিল। কালেক্টর সাহিবার পিতার মামলা বলে কথা, অবহেলার অবকাশ শূন্য ছিল। দীনানাথকে আইসিইউতে নিয়ে যাওয়া হল। কাঁচের দরজা বন্ধ হয়ে গেল, আর বৈদেহী বাইরে লবিতে একা রয়ে গেলেন। সেই বৈদেহী যার এক নির্দেশে জেলার চাকা থমকে যেত, আজ সেই কাঁচের দেওয়ালের ওপারে উঁকি দেওয়ার জন্য বিবশ ছিলেন। রাত গভীর হতে থাকল। হাসপাতালের ঠান্ডা করিডোরে বসে থাকা বৈদেহীর মাথায় বাবার বলা কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। প্রতি 20 বছর অন্তর একটি মেয়ের বলি। তিনি নিজের পুরনো স্মৃতিগুলোকে খুঁড়ে দেখলেন। তার মনে পড়ল যে কিভাবে ছোটবেলায় তার পিসির মৃত্যুও রহস্যময়ভাবে যৌবনেই হয়ে গিয়েছিল। গ্রামবাসীরা বলত যে কুলদেবতা রেগে আছেন। কিন্তু আজ একজন শিক্ষিত অধিকারিক হিসেবে বৈদেহী অন্ধবিশ্বাস আর যুক্তির দ্বন্দ্বের মাঝে ফেসেছিলেন। সত্যিই কি কোনো অভিশাপ ছিল, নাকি এটা দারিদ্র্য, অপুষ্টি আর চিকিৎসার অভাবের অন্য নাম ছিল, যাকে গ্রামবাসীরা অভিশাপের নাম দিয়েছিল? তখনই আইসিইউয়ের দরজা খুলল এবং সিনিয়র ডাক্তার বাইরে এলেন। তার মুখে উদ্বেগ ছিল। বৈদেহী তক্ষুনি দাঁড়িয়ে পড়লেন। ডাক্তার, বাবা কেমন আছেন? ডাক্তার মাস্ক নিচে নামিয়ে বললেন, ম্যাডাম, অবস্থা আশঙ্কাজনক। শরীরে অত্যধিক দুর্বলতা আছে, ডিহাইড্রেশন আছে, আর হৃৎস্পন্দন খুব ধীর। মনে হচ্ছে তিনি বেঁচে থাকার ইচ্ছাই ছেড়ে দিয়েছেন। ওষুধ নিজের কাজ করছে, কিন্তু তাকে এক মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বারবার কোনো ছায়ার ব্যাপারে বিড়বিড় করছেন। তাকে বিশ্বাস করাতে হবে যে এখন সব ঠিক আছে। বৈদেহী মাথা নাড়লেন। তিনি ডাক্তারের থেকে অনুমতি নিলেন আর আইসিইউয়ের ভেতরে গেলেন। দীননাথ অক্সিজেন মাস্ক লাগিয়ে শুয়েছিলেন, তার চোখ আধখোলা ছিল। বৈদেহী তার শিয়রে বসে তার কপালে হাত রাখলেন। সেই স্পর্শে এক জাদুকরী আপনত্ব ছিল। দীননাথ চোখ খুললেন। বাবা, বৈদেহী বুঝে আসা গলায় বললেন, শুনুন আমায়, সেই অভিশাপ যার ভয় আপনি পাচ্ছিলেন তা মিথ্যে। ওটা দারিদ্র্যের অভিশাপ ছিল, যা পিসিকে গিলে খেয়েছিল। ওটা অজ্ঞতার ছায়া ছিল, কিন্তু এখন সেই ছায়া মিটে গিয়েছে। দেখুন, আমি বেঁচে আছি। 20 বছর হয়ে গিয়েছে, কিন্তু যমরাজ আমার একটা চুলও বাঁকা করতে পারেননি, কারণ আপনার আশীর্বাদ আমার সাথে ছিল। এবার আপনাকে বাঁচতে হবে, সেই নতুন ঘরের জন্য যা আমরা বানাবো, আমার সেই জয়ের জন্য যা আপনাকে ছাড়া অসম্পূর্ণ। দীননাথের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে বালিশে মিশে গেল। মেয়ের কথাগুলো তার ভেতরের সেই ভয়ের গিঁট খুলে দিল, যা কয়েক দশক ধরে বাঁধা ছিল। তিনি খুব ক্ষীণ স্বরে বললেন,
তুই সত্যি সাক্ষাৎ দেবী রে মা। আমি ভীরু ছিলাম, আমি হেরে গিয়েছিলাম। না বাবা, আপনি হারেননি, আপনি শুধু একা ছিলেন। বৈদেহী তার হাত চুমু খেলেন। এখন আমরা একসাথে আছি। পরের 3 দিন বৈদেহী হাসপাতালের সেই ঘরটিকেই নিজের ক্যাম্প অফিস বানিয়ে নিলেন। তিনি এক মুহূর্তের জন্য পিতার থেকে দূরে সরলেন না। জেলা প্রশাসনের ফাইলগুলো সেখানেই সই হতো, আধিকারিকদের নির্দেশ ওখান থেকেই দেওয়া হতো। পরের 3 দিন বৈদেহী হাসপাতালের সেই ঘরটিকেই নিজের ক্যাম্প অফিস বানিয়ে নিলেন। তিনি এক মুহূর্তের জন্যেও পিতার থেকে দূরে সরলেন না। জেলা প্রশাসনের ফাইলগুলো সেখানেই সই হতো, আধিকারিকদের নির্দেশ ওখান থেকেই দেওয়া হতো। পুরো হাসপাতালের স্টাফ দেখল যে এক কঠোর প্রশাসকের ভেতরে কতটা কোমল মেয়ে লুকিয়ে আছে। তিনি নিজের হাতে পিতাকে জাউ খাওয়াতেন, তার পা টিপে দিতেন আর তাকে রামায়ণের চৌপাই শোনাতেন। দীননাথের স্বাস্থ্যে অলৌকিক উন্নতি হতে লাগল। হয়তো ওষুধের চেয়ে বেশি প্রভাব সেই সেবার ছিল যা তিনি পাচ্ছিলেন। 1 সপ্তাহ পর দীননাথ ছুটি পেয়ে গেলেন। ডাক্তার বললেন যে এখন তার শুধু বিশ্রাম আর খুশির প্রয়োজন। বৈদেহী তাকে নিজের সরকারি বাংলোয় নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু দীননাথ জেদ ধরলেন, না মা, আমি আমার গ্রামে, আমার সেই মাটিতেই ফিরতে চাই। যদি তুই আমাকে রাখতে চাস তবে সেখানেই আমার ঘর বানিয়ে দে। বৈদেহী জানতেন যে বয়স্কদের শিকড় উপড়ে দিলে তারা শুকিয়ে যান। তিনি রাজি হয়ে গেলেন, কিন্তু এইবারের ফেরাটা তেমন ছিল না যেমনটা 10 বছর আগে হয়েছিল। বৈদেহী দীননাথকে কিছুদিনের জন্য শহরের বাংলোয় রাখলেন আর নিজে চন্দনপুর ফিরে গেলেন। এইবার তিনি মেয়ে হয়ে নয়, কালেক্টর হয়ে গিয়েছিলেন। গ্রামের মাঝখানে সভা বসল। সেই প্রধান, সেই পঞ্চায়েত সচিব, সেই পাটোয়ারি সব মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বৈদেহী মাইক নিলেন না। তার স্বাভাবিক আওয়াজই এতটা জোরালো ছিল যে শেষ বাড়ি পর্যন্ত শোনা যাচ্ছিল। রামাবতারজি, বৈদেহী প্রধানের দিকে তাকালেন। আমার পিতার পেনশনের ফাইল কোথায় আটকে ছিল? প্রধান ঘামে ভিজে একাকার হয়ে গেলেন। জি, ওটা ম্যাডাম, কাগজ পুরো ছিল না। কাগজ পুরো ছিল না নাকি আপনার নিয়ত? বৈদেহী কড়াভাবে জিজ্ঞেস করলেন। আজ আমি এখানে নিজের ব্যক্তিগত শত্রুতা মেটাতে আসেনি, কিন্তু শুনে রাখুন, আজ থেকে এই গ্রামের কোনো বয়স্ক যদি খিদে বা ওষুধের অভাবে কাঁদে, তবে পুরো পঞ্চায়েত দায়ী হবে। আমার পিতা তো বেঁচে গেলেন, কারণ তার মেয়ে কালেক্টর ছিল, কিন্তু যাদের বাচ্চা নেই তাদের কি হবে? আজ থেকে এই গ্রামে প্রতি মাসে স্বাস্থ্য শিবির বসবে, প্রতিটি বৃদ্ধের সমীক্ষা হবে, এবং হ্যাঁ, যে জমিতে আমার পিতার ঝুপড়ি আছে সেখানে এখন একটি আশ্রম তৈরি হবে। শুধু আমার পিতার জন্যে নয়, গ্রামের সেই প্রত্যেক নিঃস্ব মানুষের জন্যে যাদের আপনজনরা প্রত্যাখ্যান করেছে। গ্রামবাসীরা তালি বাজাল না, তারা হাত জোড় করে কেঁদে ফেলল। তারা প্রথমবার অনুভব করল যে শাসন প্রশাসন শুধু ফাইলে নয়, তাদের আঙিনায় দাঁড়িয়ে আছে। পরের 2 মাসে চন্দনপুরের মানচিত্র বদলে গেল। যে জায়গায় সেই জরাজীর্ণ ঝুপড়িটি ছিল সেখানে এখন একটি সুন্দর পাকা ভবন দাঁড়িয়ে আছে। বৈদেহী নিজের জমানো টাকা আর ব্যাংক লোন নিয়ে সেই ঘরটি বানালেন। তিনি সরকারি তহবিলের 1 পয়সাও নিজের ব্যক্তিগত ঘরের জন্য নিলেন না। এটা তার আত্মসম্মানের প্রশ্ন ছিল। ঘরের নাম রাখা হল সাবিত্রী ছায়া। ঘর তৈরির সময় একটি অদ্ভুত ঘটনা ঘটল। পুরনো ঝুপড়ি খনন করার সময় মাটির নিচে থেকে একটি কালো কলস পাওয়া গেল, যাতে কিছু পুরনো হাড় আর তান্ত্রিক সামগ্রী ছিল। গ্রামের পণ্ডিতরা জানালেন যে হয়তো কোনো পূর্বপুরুষ ভয়ের কারণে এই তুকতাক পুঁতে রেখেছিলেন, যা উল্টো ফল দিচ্ছিল। বৈদেহী সেই কলসটি পুরো বিধিবিধান মেনে শ্মশানঘাটে বিসর্জন করালেন এবং সেখানে মহামৃত্যুঞ্জয় জপ করালেন। সেদিন দীননাথের মন থেকে সেই ছায়া চিরদিনের জন্য মিটে গেল। তিনি বুঝতে পারলেন যে তার মেয়ে শুধু তার জীবন বাঁচায়নি, বরং তার বংশের কপালে লেগে থাকা কলঙ্কও ধুয়ে দিয়েছে। শুভ মুহূর্তে গৃহপ্রবেশের দিন আসল। পুরো গ্রাম সাজানো হয়েছিল। আম পাতার তোরণ প্রতিটি ঘরে লাগানো হয়েছিল। ঢোল নাকারার শব্দের মাঝে বৈদেহীর গাড়ি গ্রামে প্রবেশ করল। কিন্তু এইবার পিছনের সিটি বৈদেহী নয়, বরং নতুন ধুতি পাঞ্জাবি পরা দীননাথ বসেছিলেন। তার মুখের তেজ দেখার মতো ছিল। চোখের ছানি অপারেশনের পর পরিষ্কার হয়ে গিয়েছিল, আর এখন তিনি দুনিয়াকে নতুন নজরে দেখছিলেন। গাড়ি সাবিত্রী ছায়ার দরজায় থামল। ভবনটি ছোট হলেও রাজকীয় ছিল।
সামনে একটি ছোট বাগান, মাঝখানে তুলসীর নতুন চারা আর বারান্দায় একটি আরাম কেদারা। বৈদেহী দৌড়ে গিয়ে পিতার দরজা খুললেন এবং তার হাত ধরে নিচে নামালেন। দীননাথ ঘরটি দেখলেন, তারপর আকাশের দিকে তাকিয়ে হাত জোড় করলেন। হে প্রভু, তুমি আমাকে এত সুখ দিলে, আমি তো এর যোগ্যও ছিলাম না। তখনই গ্রামের মহিলারা আরতির থালা নিয়ে চলে আসলেন। বৈদেহী পিতাকে বললেন, বাবা, ফিতে আপনি কাটবেন। দীননাথ কাঁপা হাতে কাঁচি তুললেন। তার চোখে জল ছিল, কিন্তু এগুলি ছিল খুশির জল। যেমনই ফিতে কাটা হল, দীননাথের জয়ধ্বনিতে আকাশ মুখরিত হয়ে উঠল। তারা ভেতরে প্রবেশ করলেন। ঘরের মূল হলের সামনে দেওয়ালে সাবিত্রীর একটি বড় ছবি লাগানো ছিল, যাতে তাজা ফুলের মালা চড়ানো ছিল। দীননাথ সেই ছবির সামনে গিয়ে থমকে দাঁড়ালেন। দেখ সাবিত্রী, তিনি ছবির সাথে কথা বলতে বলতে বললেন, দেখ আমাদের মুন্নিকে, তুই বলতিস না যে মেয়ে পরের ধন হয়? দেখ, আজ এই মেয়েই আমার সবচেয়ে বড় ধন হয়ে দাঁড়িয়েছে। এ আমাকে নতুন জীবন দিয়েছে। বৈদেহী পিছনে দাঁড়িয়েছিলেন। তিনি দেখলেন যে পিতার কাঁধ কাঁপছে। তিনি কাছে গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরলেন। বাবা, আজ মা খুব খুশি হবেন। তিনি আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু আপনি আমাকে বৈদেহী বানিয়েছেন। এই ঘর আপনার তপস্যার ফল। সেই সন্ধ্যায় গ্রামে এক বড় ভোজ হল। বৈদেহী নিজের হাতে গ্রামের বয়স্কদের খাবার পরিবেশন করলেন। তিনি কালেক্টরের চেয়ার ছেড়ে মাটিতে পংক্তিতে বসলেন এবং গ্রামের মহিলাদের সাথে লুচি বেলতে লাগলেন। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত জেলার বাকি আধিকারিকদের চোখও ভিজে এল। তারা শিখলেন যে পদের আসল মর্যাদা উর্দিতে নয়, বিনম্রতায়। রাতে যখন সব অতিথি চলে গেলেন, তখন দীননাথ আর বৈদেহী বারান্দায় বসেছিলেন। পূর্ণিমার চাঁদ চমকাচ্ছিল, বাতাসে হাসনাহেনার গন্ধ ছিল। দীননাথ বৈদেহীর মাথায় হাত বুলিয়ে বললেন, মা, একটা কথা জিজ্ঞেস করি? জিজ্ঞেস করুন বাবা। তুই এত বড় অফিসার হয়ে গেলি, তোর কাছে এত ক্ষমতা আছে, তবুও তুই এই ছোট গ্রামে এই মাটির স্তূপের ওপর ঘর কেন বানালি? তুই তো আমাকে শহরের প্রাসাদেও রাখতে পারতিস। বৈদেহী পিতার চরণে মাথা রাখলেন এবং হাসতে হাসতে বললেন, বাবা, প্রাসাদে আপনি কালেক্টরের পিতা হয়ে থাকতেন, কিন্তু এখানে আপনি অধিনাথ হয়ে রাজার মতো থাকবেন। আর রইল কথা আমার ক্ষমতার, তো আমি ফাইলে অনেক ফয়সালা লিখেছি, কিন্তু আমার জীবনের সবচেয়ে সঠিক ফয়সালা এটাই ছিল, ফিরে আসা। দুনিয়ার জন্য আমি ডিএম, কিন্তু এই ঘরের চৌখাটের ভেতরে আমি শুধু আপনার মেয়ে। আর সত্যি বলতে বাবা, আসল ডিএম সে নয় যে জেলা চালায়, আসল অধিকারিক সে যে নিজের বাবা মায়ের চোখে আসা জলের বিচার করতে পারে। আজ আমার মনে হচ্ছে আমার ট্রেনিং পূরণ হল। দীননাথ নিরুত্তর হয়ে গেলেন। তিনি ঝুঁকে তার মেয়েকে কোকালে চুমু খেলেন। তোর এই ঋণ আমি 7 জন্মেও শোধ করতে পারব না রে মা। ঋণ কিসের বাবা? বৈদেহী তার চোখের দিকে তাকালেন। এটা তো প্রেমের চক্র। কাল আপনি আমার আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিলেন, আজ আমি আপনাকে ধরে নিয়েছি। ব্যাস, সফর এভাবেই চলুক। চাঁদনি রাতে সেই ঘরটি একটি মন্দিরের মতো জ্বলজ্বল করছিল। সেই রাতে চন্দনপুর গ্রাম এক নতুন ইতিহাস লিখল, এক এমন কাহিনী যাতে কোনো জাদু ছিল না, কোনো অলৌকিকতা ছিল না, ছিল শুধু এক মেয়ের সংকল্প আর এক পিতার বিশ্বাস। সেই রাতের পর কেউ আর চন্দনপুরে মেয়েদের বোঝা মনে করেনি। লোকে নিজেদের মেয়েদের বৈদেহী বলে ডাকতে লাগল। আর আজও যখন কোনো পথিক সেই রাস্তা দিয়ে যায়, তখন সাবিত্রী ছায়ার বারান্দায় এক বৃদ্ধকে বসে থাকতে দেখে, যার মুখে পরম শান্তি আছে। আর যখন কেউ তাকে জিজ্ঞেস করে যে বাবা, একা ভয় লাগে না, তখন তিনি গর্বের সাথে নিজের লাঠি ঠুকে বলেন, ভয় কিসের ভাই, আমার মেয়ে আমার রক্ষক, সে সীমান্তে নয়, আমার মনের পাহারাদার। কাহিনীর পাতা এখানেই বন্ধ হয়, কিন্তু সেই ভালোবাসার প্রতিধ্বনি আজও বাতাসে ভাসে, যা বলে, গন্তব্য যতই উঁচুতে হোক না কেন, পথ সবসময় ঘরের চৌকাঠ দিয়েই যায়।